আসসালামু আলাইকুম। কি অবস্থা সকলের? কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন আর নিরাপদে আছেন। গতকালকেই তো জ্বালানি তেল বনাম ইথানল নিয়ে কথাবার্তা বললাম বাংলাদেশের প্রেক্ষাপটে, কিন্তু এদিকে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতেও কিন্তু এই ইথানল মিশ্রিত জ্বালানি নিয়ে হৈ হৈ রই রই কাণ্ড। গত সেপ্টেম্বর মাসে ধারাবাহিকভাবে নানা ঘটনা ঘটে গেছে ভারত জুড়ে। সেখানে ই-20 জ্বালানি নিয়ে তীব্র বিতর্ক চলছে। লক্ষ লক্ষ গাড়ি চালক অভিযোগ করেছেন যে এই তেল তাদের গাড়ির ইঞ্জিন, ফুয়েল ট্যাঙ্ক এবং অন্যান্য যন্ত্রাংশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং মাইলেজও কমিয়ে দিচ্ছে। অবস্থা এমন যে বিষয়টা শেষ পর্যন্ত কি হয়েছে, দেশের সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় গেছে। তার মানে বুঝেন সেখানে ইথানল মিশ্রিত জ্বালানি ই-20 নিয়ে কত লঙ্কা কাণ্ড ঘটে গেছে। তো আজকের এই ভিডিওতে আমরা পুরোপুরিভাবে জানার চেষ্টা করব কেন এই জ্বালানি নিয়ে ভারতে এত ক্ষোভ, ভারতের সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা, এর ফল কি হয়েছে, ভারতের কেন্দ্রীয় সরকার কেন ই-20 চালু করতে বদ্ধপরিকর। আশা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. I don't ever slow up, no I don't take shit. I got no love for the fakeness. If you wanna play tough and wanna hate this, I'll always show up and make a statement. ই-20 জ্বালানিটা আসলে কি? সোজা কথায় এটা হচ্ছে 80% জ্বালানি তেলের সাথে 20% ইথানলের মিশ্রণ। ইথানল হচ্ছে কি একটা জৈব জ্বালানি যা সাধারণত আখ, ভুট্টা বা কৃষিজাত বর্জ্য থেকে তৈরি। শুনতে পরিবেশ বান্ধব মনে হলেও পুরনো গাড়ি চালকদের কপালে এইটা হচ্ছে কিন্তু একেবারে চিন্তার একটা গভীর ভাঁজ। এখন লক্ষ লক্ষ গাড়ি চালকদের মূল যে অভিযোগ সেটা হচ্ছে কি, প্রথমে হচ্ছে যন্ত্রাংশের ক্ষতি। ই-20 জ্বালানি পানি শোষণ করে, এর ফলে ফুয়েল ট্যাঙ্ক, ফুয়েল লাইন এবং ইঞ্জিনের ধাতব অংশে খুব সহজে মরিচা ধরে যায়। এছাড়াও ইথানল রাবার এবং প্লাস্টিকের অংশ যেমন গ্যাসকেট, হোস ক্ষয় করে দিতে পারে। 2 নাম্বার অভিযোগটা হচ্ছে মাইলেজ হ্রাস। অটোমোটিভ রিসার্চ অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়া এর রিপোর্ট অনুযায়ী ই-20 ব্যবহারের ফলে গাড়ি ভেদে মাইলেজ 1 থেকে 6% পর্যন্ত কমে যেতে পারে। তবে বাস্তবে অনেক ব্যবহারকারীর দাবি এই হ্রাস আরও অনেক বেশি, প্রায় 8-10% পর্যন্ত। কম শক্তি উৎপাদনের কারণেই আসলে মাইলেজটা কমে আসে। 3 নাম্বার অভিযোগটা হচ্ছে কি বাধ্যবাধকতা। বর্তমানে ভারতের বহু পেট্রোল পাম্পে ইথানল মুক্ত জ্বালানি তেল আর পাওয়া যাচ্ছে না। তাই লক্ষ লক্ষ চালক, বিশেষ করে 2023 সালের আগে তৈরি গাড়ির মালিকরা তাদের যানবাহনের জন্য ক্ষতিকর জেনেও ইথানল মিশ্রিত জ্বালানি তেল ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, মানে একদম জোর করে তাদের ঘাড়ে চাপায় দেওয়া হচ্ছে। 4 নাম্বার অভিযোগ হচ্ছে বিমার কভারেজ নিয়ে। অভিযোগ উঠেছে ইথানল জ্বালানির কারণে গাড়ির কোনো ক্ষতি হলে বিমা কোম্পানিগুলো তার দায় নিচ্ছেই না, ফলে গ্রাহকরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। 5 নম্বর অভিযোগ, পেট্রোল পাম্পগুলোতে ইথানলের পরিমাণের সুস্পষ্ট উল্লেখ না থাকায় অনেক গ্রাহক বুঝতেই পারছেন না যে তারা ই-20 তেল নিচ্ছেন। তো একই অবস্থা কিন্তু আমাদের দেশেও। আমাদের দেশের সরকার পারমিশন দিয়ে রাখছে ই5 ইথানল 5% দেওয়ার জন্য। এখন আসলে কি আমরা ইথানল 5% ওলা পাচ্ছি না কি দিচ্ছি? পেট্রোল পাম্পে কিন্তু এই ধরনের কোনো মার্কিং বা কোনো সাইন আমাদেরকে দেখানো হয় না। এই ক্ষোভের পরিপ্রেক্ষিতেই আইনজীবী অক্ষয় মালহোত্রা সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন। তার মূল দাবি ছিল সরকার যেন সব পাম্পে ইথানল মুক্ত জ্বালানি বিক্রি বাধ্যতামূলক করেন এবং ইথানলের পরিমাণের সুস্পষ্ট উল্লেখ নিশ্চিত করা হয় সেই সমস্ত পেট্রোল পাম্পগুলিতে। পাশাপাশি আবেদনকারীর পক্ষে আদালতে উপস্থিত প্রবীণ আইনজীবী সাদান ফরাসাত বলেন, পেট্রোল পাম্পগুলিতে এখন কেবল ইপিবি 20 পাওয়া যাচ্ছে, তাও
কোনো নোটিশ ছাড়াই EBP20 এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ যানবাহনের জন্য এটা কোনো সমস্যা না, কিন্তু এর জন্য উপযুক্ত এমন সবচেয়ে বেশি সংখ্যক যানবাহন এখন পর্যন্ত তৈরি হয় নাই। আবার সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি BR গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের ডিভিশন বেঞ্চ এই আবেদন খারিজ করে দিয়েছেন। কেন খারিজ করছে, কারণগুলা কি? প্রথম কারণ হচ্ছে কেন্দ্রের পাল্টা যুক্তি, সরকারের পাল্টা যুক্তি আর কি। অ্যাটর্নি জেনারেল সোজাসুজি দাবি করেন যে এই আবেদনের পিছনে একটি নির্দিষ্ট স্বার্থ এবং একটি লবি কাজ করছে। তিনি আরও যুক্তি দেন যে সরকার সব দিক বিবেচনা করেই নীতি তৈরি করেছে। একেবারে পলিটিক্যাল বক্তব্য চালিয়ে দিল অ্যাটর্নি জেনারেল। কি ভয়াবহ অবস্থা! হ্যাঁ, আমাদের দেশে বিগত সরকার যেভাবে ঘাড়ের উপরে বক্তব্য জোর করে চাপাই দিত, তো ভারতের অ্যাটর্নি জেনারেলের এই বক্তব্যটাকে আমার কাছে ঠিক তেমনই মনে হয়েছে। সরকার নাকি সব দিক বিবেচনা করে নীতি তৈরি করছে। তাইলে পুরনো গাড়ির মডেলগুলো তো আসলে E20 সাপোর্টেড না, কিন্তু তাদেরকে দেওয়া হচ্ছে জোর করে E20। তাহলে সরকার কি বিবেচনা করে এই নীতি গ্রহণ করলো? আগের E10 যারা বা E5 যারা, তাদেরকেও E20 নিতে হচ্ছে। সরকার যদি তাদের জন্য বিবেচনাই করত, তাহলে ভারতের পেট্রোল পাম্পে এখনো E10 বা E5 জ্বালানি অবশ্যই পাওয়া যাইত। 2 নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে কৃষকদের উপকার। EBP20 কর্মসূচি দেশের আখ চাষিদের সরাসরি আর্থিক সুবিধা দিচ্ছে এবং বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা সাশ্রয় করা হচ্ছে এর মাধ্যমে। 3 নম্বর কারণ হিসেবে বলা হচ্ছে নীতি আয়োগের রিপোর্ট। কেন্দ্রীয় সরকার 2021 সালের নীতি আয়োগের রিপোর্টের উপর জোর দেয়। এই রিপোর্ট অনুযায়ী আখ বা ভুট্টা থেকে তৈরি ইথানল ব্যবহারের ফলে গ্রিন হাউস গ্যাস নিঃসরণ যথাক্রমে 65% এবং 50% কম হয়। সরকার দাবি করেছে মাইলেজ কমার অভিযোগ বা গাড়ির ক্ষতির অভিযোগ নীতি আয়োগের রিপোর্টেও খারিজ করে দেয়া হয়েছিল। 4 নম্বর ব্যাপার বৈদেশিক উদাহরণ। কেন্দ্র ব্রাজিলের উদাহরণ টেনেছে। সেখানে 1976 সাল থেকে ইথানল মিশ্রিত পেট্রোল ব্যবহৃত হচ্ছে এবং সেখানে টয়োটা, হুন্দাইয়ের মতো কোম্পানি কোনো সমস্যা ছাড়াই নাকি গাড়ি বিক্রি করতেছে। বলা বাহুল্য, ব্রাজিলে বর্তমানে E27 জ্বালানি তেল ব্যবহার করা হচ্ছে। এইটা ভারতের সুপ্রিম কোর্টে উপস্থাপন করেছে অ্যাটর্নি জেনারেল। সুপ্রিম কোর্ট মামলাটা খারিজ করে দেওয়ায় সরকারের ইথানল মিশ্রণ নীতি কার্যকর করার পথ কিন্তু একেবারে সুগম হয়ে গেল। যদিও সুপ্রিম কোর্ট মামলা খারিজ করেছে, আদালত কিন্তু এই জনস্বার্থ মামলার একটি দাবি মেনে নিয়েছেন। সমস্ত পেট্রোল পাম্পে ইথানলের পরিমাণ বাধ্যতামূলকভাবে উল্লেখ করতে হবে, যাতে গ্রাহকরা সচেতন হতে পারে। এই সচেতন দিয়ে আসলে কি লাভ হইল বলেন? কারণ আমার গাড়িতে প্রয়োজন E10, আমার গাড়িতে প্রয়োজন E5। এখন আমি পেট্রোল পাম্পে গিয়ে দেখলাম লেখা E20, তাহলে E20 আমি নিলাম, নিয়ে আমার তো উল্টা আর আমি লাভের বোতলে ক্ষতি করলাম। এখন আমার যাতে লাভ হয়, আমার যাতে সুবিধা হয় E10 বা E5 দিয়ে, সেই অপশন তো সরকার রাখলো না। তো এটা দিয়ে গ্রাহকরা কি সচেতন হবে? এটা আসলে ভারতের আদালত একটা প্রশ্নবিদ্ধ সচেতন করার একটা মাধ্যম দিল আর কি, বিতর্কিত মাধ্যম। এখন প্রশ্ন হইল, কার গাড়ির আসলে কি ধরনের ক্ষতি হইতে পারে? 1 নাম্বার, 2023 সালের আগে তৈরি গাড়ি। এই গাড়িগুলি মূলত E10 10% ইথানল ব্যবহারের জন্য ডিজাইন করা হয়েছিল। এই গাড়িগুলিতে E20 ব্যবহার করলে যন্ত্রাংশের ক্ষতি হওয়ার আশঙ্কা সবচেয়ে বেশি। 2 নাম্বার, 2023 সালের পরে তৈরি গাড়ি। এই গাড়িগুলি সাধারণত E20 উপযোগী যন্ত্রাংশ, যেমন বিশেষ ধরনের কোটিং ও ইথানল প্রতিরোধী রাবার দিয়ে তৈরি, তাই এদের ক্ষতির আশঙ্কা কম। কেন্দ্রীয় সরকার ইতোমধ্যেই 5 বছর আগেই 20% ইথানল মিশ্রণের লক্ষ্যমাত্রা পূরণ করেছে। পূরণটা হয়েছিল ঠিক কবে? 2030 সালের লক্ষ্যমাত্রা পূরণ হয়েছে 2025 সালের জুলাই মাসে। এখন সরকার ভবিষ্যতে 30% ইথানল মিশ্রিত পেট্রোল বা E30 চালুর চিন্তা ভাবনা করছে। ওরে ভাই রে ভাই, আস্তে আস্তে ভারতে E30 মানে 70%
পরিশোধিত জ্বালানি এবং 30% চলে যাবে ইথানল। ভয়ঙ্কর ব্যাপার। হাহা, E20 নিয়েই এখনো নাটক সিনেমা শেষ হয় নাই ভারতে, তার উপরে আবার E30 চালুর চিন্তা ভাবনা করছে ভারতের সরকার। কিন্তু বিরোধী দল এবং বিশেষজ্ঞরা এই ব্যাপারে কিন্তু হেভি উদ্বেগ জানাইছে। কি উদ্বেগ জানাইছে? 1 নাম্বার, পানি ও পেট্রোল মিশ্রণ। কংগ্রেসের যুক্তি, পেট্রোল যেখানে হাইড্রোফোবিক অর্থাৎ পানির উপরে ভাসে, ইথানল সেখানে হাইগ্রোস্কোপিক অর্থাৎ পানি শোষণ করে। মাটির নিচের ট্যাঙ্কগুলিতে পানি জমলে সেই পানি মিশে যাওয়া E20 পেট্রোল গ্রাহকের গাড়িতে চলে যাচ্ছে, যা ইঞ্জিনের ক্ষতি করে ও গাড়ির গতি কমাচ্ছে। 2 নাম্বার, দাম বৃদ্ধি। ইথানল মিশ্রিত জ্বালানি তেলের দাম 15 টাকা হবে। কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরির ওই পুরনো প্রতিশ্রুতির সমালোচনা করে বলা হচ্ছে এখন E20 এর দাম প্রায় 120 টাকা। ইথানল মুক্ত উচ্চ অকটেন পেট্রোল কিনতে গেলে লিটার প্রতি 160 টাকা পর্যন্ত খরচ করতে হতে পারে। E20 জ্বালানি পরিবেশকে বাঁচাতে এবং দেশের অর্থনীতিকে শক্তিশালী করতে সরকারের একটা বড় পদক্ষেপ। কিন্তু এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে পুরনো গাড়ির মালিকদের সমস্যা বাড়ছে। এই পরিস্থিতিকে অস্বীকার না করে পরিবর্তনকে দ্রুত গ্রহণ করে নেওয়া এবং গাড়ির রক্ষণাবেক্ষণে অতিরিক্ত মনোযোগ দেওয়া ছাড়া আসলে সেই দেশের জনসাধারণের আর কোনো উপায় নাই। কারণ সরকার একেবারে পুরো ঘাড়ে ধরে চাপাই দিয়েছে যে হ্যাঁ E20 দিতেই হবে। আর তোমাদেরটা E10 আছে না E5 আছে ওইটা আমার দেখার দরকার নাই। পেট্রোল পাম্পগুলোতে E20 দিবেই দিবে। কি করবে সাধারণ মানুষ? আমাদেরও কিন্তু একই ধরনের অবস্থা। তো এই বিষয়ে আপনার কি মতামত সেইটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভবিষ্যতে এই ধরনের তথ্যবহুল ভিডিও আরও পেতে অবশ্যই চ্যানেলটির সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।